তৃতীয় অধ্যায় ক্লাস সেভেনের আইসিটির তৃতীয় অধ্যায় নিরাপদ ও নৈতিক ব্যবহার। আসলে কিসের নিরাপদ ও নৈতিক ব্যবহার বলো তো? ডিজিটাল ডিভাইস এবং এই যে আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই প্রত্যেকটা প্রযুক্তির নৈতিক ব্যবহার আমরা আজকে সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। আচ্ছা, কয়েকটা ডিভাইসের নাম বলো তো, সচরাচর যে ডিভাইসগুলো তুমি ব্যবহার করো। টেলিফোন, স্মার্টফোন, ল্যাপটপ, হুম কম্পিউটার, হুম ট্যাব। এগুলো নিরাপদ ব্যবহার বলতে তুমি কি বুঝো, আমার একটু বুঝাও তো। মানে এগুলোর মাধ্যমে পার্সোনাল কিছু। এগুলো নিরাপদ ব্যবহার, অনেক নিরাপদ ব্যবহার আছে। ধরো একটা নিরাপদ ব্যবহার বলি যে চার্জে দিয়া মোবাইল চালানো যাবে না, এটা একটা কি নিরাপদ ব্যবহার না? দেখো এখানে একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, কোমলমতি বাচ্চা, সে কি দেখতেছে? ল্যাপটপ দেখতেছে। তো এই মাধ্যমে ও এই ল্যাপটপের দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, ওকে আমরা সেই শিক্ষা দিতে হবে। তো তোমরা হলো সেই কোমলমতি বাচ্চা, তোমাদেরকে সেই শিক্ষা দিতে হবে যাতে তোমরা সেই ল্যাপটপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হও। আচ্ছা, প্রথমত সচেতন ব্যবহার করতে হবে। সচেতন ব্যবহার কি? প্রথমে তোমাকে আমি একটা উদাহরণ দিই, যে একটা ছুরি দিয়ে ফল কাটা যায়, আর একটা ছুরি দিয়ে ওই একই ছুরি দিয়ে মানুষ খুনও করা যায়। তার মানে এই যে কম্পিউটার দিয়ে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে, কি ফ্রিল্যান্সিং করে। আবার এই কম্পিউটার দিয়েই একটা মানুষের জীবন ধ্বংস করা যায়। বিভিন্ন রকমের খারাপ ছবি, তারপর নাটক, মুভি, এইসব দেখে সে করতে পারে কি, তার নিজের স্বাস্থ্যগত অনেক ক্ষতি করতে পারে। এই কম্পিউটার দিয়েই সে করতে পারে কি, কম্পিউটার দিয়ে সে বোমা বানাইতে পারে। এই কম্পিউটার দিয়েই করতে পারে কি, সে বোমা কেমনে বানায় শিখতে পারে, কীভাবে ক্ষতি করা যায় শিখতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক খারাপ খারাপ জিনিস শিখতে পারে। যাই হোক, তাহলে এইটা তোমার ব্যবহার করতে হইলে তোমায় কী করতে হবে? তোমার নিরাপদ ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই সাথে সাথে কিছু নৈতিকতা, যেহেতু চ্যাপ্টারের নাম আছে আমাদের নিরাপদ ব্যবহার এবং নৈতিক ব্যবহার, আমরা নৈতিকতা সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করব। প্রথমত দেখো, এখানে একটা বাচ্চার কথা বলছে যে সবার সামনে চোখ থেকে ইন্টারনেট ব্যবহার করা যাবে না, কারণ ইন্টারনেটে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা জানে যে মানুষের কিছু চাহিদা আছে, খাদ্যপণ্য, বাসস্থান, এগুলো তো একটা চাহিদা। ওই রকমের মানুষের সেক্সুয়াল একটা চাহিদা আছে, যৌন চাহিদা যেটা বলে। এখন দেখা যায় মানুষের এই চাহিদাটা এত বেশি যে আগের দিনের রোমান সাহিত্যিকরা তারা অনেক গল্প কবিতা লিখতেন যে ওই চাহিদার জন্য শীতের রাতে একটা নদী এপার দিয়ে ওপারে পাড়াইয়া মানুষ যাইতো ওই পারে, যে ওই পারে কিছু একটা কী আছে, এই চাহিদা মেটানোর একটা রাস্তা আছে। তো বোঝো যে একটা পুরুষ তার চাহিদা মিটাইতে হবে, সে করছে কি, শীতের রাতে ঠান্ডা পানি পাড়াইয়া একটা বিশাল নদী পাড়াইয়া তারপর ওই পারে গেছে। সে জানে যে ওই পারে কোনো একটা মাধ্যম আছে যেখানে সেই চাহিদা মিটাইতে পারবে। বুঝতে পারছি? সুতরাং কিছু অসাধু মানুষ করছে কি, তারা এই চাহিদাটারে এই কম্পিউটার মধ্যে দিয়ে দিছে। তোমার আগের দিনে আমাদের বাপদাদার আমলে কি করতে হইতো, মনে করো একটা মানে আমাদের বাপদাদারা মনে হয় খুব কমই উলঙ্গ মহিলা দেখছে, কথার কথা। কিন্তু আজকালকের জমানায় কথার কথা তোমার বয়সী ছেলেপেলেরাই মনে করো হাজার হাজার উলঙ্গ মহিলা দেখে ফেলাইছে অলরেডি, কথার কথা। তো এই রকমের, এই জন্য এই কথাটা প্রথমে বলছে সবার চোখের আড়াল থেকেই ইন্টারনেট ব্যবহার করবে না, কেননা ওই অসাধু ব্যবসায়ীরা এই ইন্টারনেট বা নেটের মধ্যে তারা অনেক বাজে বাজে মহিলাদের ছবি দিয়ে রাখে। এতে করলে হয় কি, এতে করে হয় তারা ওই যতবার ওই ছবির উপর তুমি ক্লিক করো, যতক্ষণ ওই ছবির মধ্যে তুমি থাকো, যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি ওই ছবির মধ্যে অ্যাড দেয়, তাদের কাছ দিয়ে ওই অসাধু ব্যবসায়ীরা টাকা ইনকাম করে। এবং তুমি জানো এই পর্ন ইন্ডাস্ট্রি এটা একটা হাজার টাকার ব্যবসা না, লাখ টাকার ব্যবসা না, কোটি টাকার ব্যবসা না, মিলিয়ন টাকা। বুঝো, 10 মিলিয়ন মানে হচ্ছে 100 লক্ষ টাকা, বা 1 কোটির চেয়ে তো বড়, 100 কোটি মিলিয়নিয়ার, ঠিক আছে? মিলিয়ন মানে 10 লক্ষ, ঠিক আছে? তাহলে কিন্তু মিলিয়নিয়ার মানে কি 100 কোটি। তো 100 কোটির ব্যবসা না, 1000 কোটিরও ব্যবসা না, এটা $1 ট্রিলিয়ন, 10,000 কোটি টাকার এটা এই জায়গায় ব্যবসা চলে এই পর্নোগ্রাফি নিয়ে। সুতরাং সাবধান, ঠিক আছে? সাবধান, এগুলো দেখলে নিজের শরীর তো ক্ষতি হবেই, পরবর্তী বিবাহের পর সেখানেও ক্ষতি হবে, সেখানেও তুমি কী করতে পারবে না, ভালো পারফরমেন্স দিতে পারবে না, ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। যাই হোক, এই জন্য বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই সচেতন করতে হবে, তারা যেন অপ্রীতিকর খারাপ কিছু তারা না দেখে। সব কিছু একটা বয়স আছে, যদি তারা সত্যিই এই একটা বয়সের একটা লিমিট থাকে, ওই একটা লিমিটের পর বলা হয় কি 18+, 18 বছরের পর একটা শিশু বোঝে তার কোন জিনিসটা দেখা উচিত, কোন জিনিসটা দেখা উচিত না, কতটুকু লিমিট থাকে।
কিন্তু 18 বছরের নিচে বাচ্চাদের কোনো লিমিট থাকে না। তারা দেখবা যদি সুযোগ পায়, তামিমরে দেখবা, ও যদি সুযোগ পায় ও সারাদিনই আজেবাজে জিনিস দেখতে থাকবে, ঠিক আছে? কিন্তু হয়তো বা সুযোগ পায় না, যাই হোক, জানি না কী করে। অপরিচিত মানুষকে নাম এবং পরিচয় পাসওয়ার্ড দেওয়া যাবে না। আমরা এই সম্পর্কে একটু পড়লাম নৈতিক ব্যবহার। এবার যে কথা হচ্ছে, কেউ একজন মানুষ তোমাকে বলছে যে এখানে পাসওয়ার্ড দিন, তুমি যেখানে সেখানে পাসওয়ার্ড ব্যবহার করতে পারবে না। যেখানে সেখানে পাসওয়ার্ড দিলে ওই আইডি দিয়ে তোমার ব্ল্যাকমেইল করার সম্ভাবনা থাকবে, মনে থাকবে? ওকে, তুমি যেমন তোমার ঘরের চাবি কাউরে দাও না, ওই রকমের তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউরে দেওয়া যাবে না। ইন্টারনেট অন্যের সাথে রূঢ় বা অসংযত কী করা যাবে না? অসংযত এবং অশালীন হবে না। কী হবে? অর্থাৎ অন্যের সাথে রূঢ় কী রকমের? একজন একটা ছবি দিয়েছে, সেই ছবি দেখে তুমি বাজে কমেন্ট করতে পারবে না। সেখানে অসংযত গালি দিতে পারবে না, অশালীন ব্যবহার করতে পারবে না, অঙ্গভঙ্গি করা উচিত না, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার নিরাপদ ব্যবহারের লক্ষ্য। এই যে তাহলে কি, এই যে এই তিনটা আমরা দেখলাম এইখানে। এবার আসক্তি। আমাদের চীন থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা হলো স্বামী স্ত্রী। তাদের গ্রেপ্তার করা হয়েছে কেন? কারণ তারা তাদের ছেলেমেয়েদেরকে বিক্রি করেছে। তার মানে বুঝতে পারো ব্যাপারটা কি? 2009 সালে চীনে দুজনকে ধরা হয়েছে কেন? কারণ তারা তাদের ছেলেমেয়েদেরকে বিক্রি করে দিছে। 3 ছেলেমেয়েকে বিক্রি করেছে আনুমানিক $9,000 এবং তাদের এই অর্থের বিনিময়ে তারা কাউকে সন্তান দিচ্ছে, কাউকে কি দিচ্ছে, মানে বোঝো তার ঘটনা কি আসলে। ঘটনাটা হচ্ছে যে তারা তাদের বাচ্চাদেরকে বিক্রি করেছে কম্পিউটার গেম খেলার জন্য। বুঝতে পারছো ব্যাপারটা কি? চাইনিজ কাপেল তারা দুইজন, তারা কি করছে, তাদের 3 ছেলেমেয়ে বিক্রি করে দিয়েছে কম্পিউটারে গেম খেলার জন্য। বুঝো কত বড় আসক্তি। এই দুইজনেরই MMO অর্থাৎ দুইজনই অনলাইন গেম নামক এক ধরনের কম্পিউটার গেম খেলায় আসক্ত ছিল। এই না না না, ওই যে মাল্টিপ্লেয়ার অনলাইন গেম, মানে ফ্রি ফায়ার, তারপর পাবজি খেলো না, এগুলোর বলে মাল্টিপ্লেয়ার অনলাইন গেম। এই খেলায় আসক্ত ছিল। সেই আসক্তি এতটাই তীব্র হয়েছে যে সে খেলার খরচ জোগাড় করার জন্য তাদের নিজের সন্তানদের পর্যন্ত তারা বিক্রি করে দিয়েছে, ঠিক আছে? এই কেন তুমি জানো যে পর্নোগ্রাফি যারা আসক্ত থাকে, বা যারা মনে করো যারা নেশা আসক্ত থাকে, মনে করো মরফিন টরফিন এগুলো খায়, ওইসব মানুষ যদি সাপ্লাই না পায় পাগলের মতো করে, বাসার ঘরের ফ্যান চুরি করে, লাইট খুললে আবার বিক্রি করে আবার নেশা কেনে। আমাকে ওই জায়গায় একটা পুরা আছে, আগে আমগুলো বেশ হতো। হ্যাঁ, আমাকে বেশ দিয়ে যে সময় বাইরে এসে পরেই উল্টা হয়ে গেছে। উল্টাপাল্টা হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে ওই রকমের। তো ওই রকমের সব কিছুই কি এর মধ্যে আসক্ত আছে। তো এই আসক্তি, সেই আসক্তি কোনো কিছু ভালো লাগা খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু সেগুলো যদি আমাদের জীবনকে কন্ট্রোল করে তাইলেই কাজ সারছে। তাহলে সেইটা আমাদের আসলে এখন আর কি নাই, আমাদের মজা দেওয়ার জিনিস না, সেটা এখন হয়ে গেছে আমাদের চালানোর জিনিস। বুঝতে পারছি? এই অর্থাৎ কেউ যখন মাদক আসক্ত হয়ে যায় তখন আর তারা কন্ট্রোল করা যায় না, মাদক তারা কন্ট্রোল করে। মাদক তারা বললে দেয় যে তুই কখন কি করবি, কখন মা বাবার গায়ে হাত তুলবি, কখন মারে ঝাড়িয়ে দিবি, কখন টাকা নিবি, এগুলো মাদক তারা বললে দেয়, সে তারে বলে না। বুঝতে পারছি? এই মোবাইল আমার এই তাহলে কোনো একটা বিষয়ে যদি আসক্ত হয়েছে কি না সেটা কীভাবে বোঝা সম্ভব? সেটা মোটেও কোনো কঠিন কাজ নয়। তুমি টেলিভিশনে অনেক সময় কার্টুন দেখো, বাচ্চারা কার্টুন দেখার জন্য আমরা ছোটোবেলায় কী পরিমাণ পাগলামি করতাম, ওটাও কিন্তু একটা আসক্তি। ডোরেমন দেখার জন্য পরীক্ষা দিয়ে আইসেই লাভ দিয়ে পড়তাম ডোরেমন দেখার জন্য। বন্ধুর বাসা দিয়ে আসবো না কেন? কারণ বন্ধুর বাসায় ডোরেমনের মুভি চলতে আছে। অ্যান্ড বন্ধুর বাসা দিয়ে আমার বাসার দূরত্ব 5 মিনিট। আমি বন্ধুর বাসা দিয়ে আসবো না ওই 5 মিনিটে, কেন? হেলে 5 মিনিটের পর্বটা আমি মিস করবো। এইটুর লেগে আমি বন্ধুর বাসায় বইয়ে থাকতাম যতক্ষণ না পর্যন্ত ওই ডোরেমনের মুভি শেষ না হইবে। প্রতি রবিবার ওই মুভি থাকতো ডোরেমনের, ঠিক আছে? আর নর্মালি এমনি এপিসোড হইতো। যাই হোক, তাহলে এরকমের আমরা কম্পিউটার ব্যবহার করব, কিন্তু কম্পিউটার যেন আমাদের ব্যবহার না করতে পারে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এই যে সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে বন্ধু এবং সত্যিকারের বন্ধুর মধ্যে অনেক পার্থক্য। কীরকমের? যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখো একটা ছেলে, ধরো এখানে একটা মেয়ে, একটা মেয়েরে একটা ছেলে ফুল দিতেছে, বলতেছে আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার জন্য জান দিয়ে দেবো।
ঠিক আছে, ওই মেয়ে করছে কি, ওই ছেলেরে মনে করো কিছু টাকা পাঠাইছে, ছেলে একদিন ফোন দিয়ে বলছে যে এরকমের আমার কিছু টাকা লাগবে, যে আমার কিছু টাকা দাও। ছেলে করছে কি, অনেক টাকা তাদের ছেলের এসে টাকা দিয়ে দিয়েছে, বিশ্বাস করে যে ছেলেটা আমার ভালোবাসে, আমি দিয়ে দিই। কিন্তু বেচারার কি হলো জানো, বেচারা আসতেই মেয়েটারে ব্লক দিয়ে চলে গেল। আর যদি একদম সামনাসামনি একজন বন্ধু হইতো, সেই বন্ধু কি করতো, সেই বন্ধু তারে টাকা তো দিতই, এবং সে তারে সবসময় দেখতে পারতো, এবং সে তার সাথে বিশ্বাসঘাতকতা করতো না। এই হলো সত্যিকারের বন্ধুর মধ্যে আর এইসব মধ্যে পার্থক্য। এই জন্য আমরা ফেসবুকে যাদেরকে বন্ধু বানাবো খুব সাবধান। এবার কপিরাইট কি আসলে? কপিরাইট হচ্ছে গিয়া, কপিরাইট মানে কি, কপিরাইট হচ্ছে গিয়া এক লেখক একটা বই লেখছে, তুমি করলা কি, ওই লেখকের নামটা মুছে দিয়া তুমি সেই বইটা বাজারে ছাড়িয়ে দিলা। হেই এখন ব্যাপারটা হচ্ছে, এই লেখকের বইটা বেচা হইতে আছে না, তোমার বইটা বেচা হইতে আছে। এতে করে কি হইবে, লেখকের ক্ষতি হইবে না? ক্ষতি হইবে না? এই ক্ষতি যাতে না হয়, তাহলে এই জন্য এই কপিরাইট ব্যবস্থা চালু করা হয়েছে। অর্থাৎ কেউ যদি কি করে, মনে করো এই মুদ্রণযন্ত্র আবিষ্কার করার পর থেকে লেখা নকল করা সহজ হয়ে গেছে। 1662 সালে কপিরাইট আইন চালু করা হয়। এই আইনের আওতায় বইয়ের অনুমোদন কপি বন্ধ করতে চায়, তাহলে বই রেজিস্ট্রেশন করে লাইসেন্স নিতে হবে। অর্থাৎ তুমি যদি এই বইটা ছাপাও, এই বইটার একটা লাইসেন্স পাবা। কেউ যদি তোমার অগোচরে এই বইটা থেকে কপি করে, অথবা এই বইটা হুবহু কপি করে, তাইলে তারে কপিরাইট মামলা দিতে পারবা। কপিরাইট মামলা কেন দেছো? কারণ সে জ্ঞান চোর, সে তোমার জ্ঞানকে চুরি করছে। এই যে তার শাস্তি কী হবে, 100 বছর, 50 থেকে 60 বছর, মেয়াদ 60 বছর। যখন কোনো সৃজনশীল কর্মের কপিরাইট ভঙ্গ করা হয়, তখন সেখানে বলা হয় চোরাই বা পাইরেটেড কপি। এরকম আমরা অনেক বই দেখি, যে বইটা লেখক কি বাজারে বিক্রি করতে মানা করছে, কিন্তু মানুষ সেগুলো অনলাইনে ফেসবুকে বিক্রি করে দিতেছে। বুঝতে পারছি? যদি ওই লেখক ধরতো, তাহলে ওই লোক কপিরাইট মামলা খাইতো। বুঝতে পারছি? এই জন্য ফেসবুক, ইউটিউবে দেখবা, আমরা ওই যে মনে করো অনেক সুন্দর একটা গান, যেটা 1 মিলিয়ন ভিউ হয়েছে, ওই গানটা তুমি আবার ডাউনলোড করে ছাড়তে পারবে না, এলে কপিরাইট মামলা খাবা, তোমার পেজ ব্যান হয়ে যাবে। ঠিক আছে? তো অনেক মানুষ ছাড়ে না তো, সবাই ওই যে তোমার লাইসেন্স করতে হবে। একটা গান সার্চ দিলে তো অনেক গান আসে। কেন আসে? সেম গানই কেন আসে? কারণ তারা একটু চেঞ্জ করে দেয়। তারা প্রথমত চেঞ্জ করে না, যে তারা গান সেই গানগুলোই ছাড়ে। তারা কোন গানগুলো ছাড়ে? সেই গানগুলোই ছাড়ে, থাম্বনেল চেঞ্জ করে দেয়, থাম্বনেল না। হয় তারা নিজেরা গান গায়, কভার করে, আর নাইলে তারা কি করে, এমন গান ছাড়ে যে গানগুলো কপিরাইট মামলা দেওয়া নাই। কপিরাইট মামলা দিতে হলে টাকা লাগে। বুঝতে পারছি? এই এখন অনেক সিঙ্গার আছে যারা কি করে না, যারা ভাইরাল হওয়ার নেশায় তারা কপিরাইট বসাই না। কপিরাইট বসাইলে কী হইবে জানো? কপিরাইট বসাইলে মানুষে শেয়ার করতে পারবে না, তখন তার ভিউ কমে যাইবে। মানুষ চায় বেশি ভাইরাল হোক, সবাই এটা আপলোড করুক, হেলে হইবে কি, হেলে হেয়ার ওইটা প্রমোশন হইবে। এই হলো ব্যাপার, মানুষ খুঁজবে তারে, এই জন্য অনেকেই দেয় না কপিরাইট। এই দর্শনকে বলা হয় ওপেন সোর্স ফিলোসফি। অর্থাৎ যে দর্শনে মানুষ কি করে, কোনো লেখাকে যে কপি করার জন্য উন্মুক্ত করে দিতে পারেন। তুমি অনেক দেখবা যে ইউটিউবে সার্চ দেবা NCB, নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক বা BGM, তুমি ওইগুলা তোমার ভিডিওতে ব্যবহার করতে পারবা, তাহলে তুমি কপিরাইট মামলা খাবা না। বুঝতে পারছি? এই তারপর এই দর্শনের একটা বড় প্রকাশ হচ্ছে মুক্ত জ্ঞান ভাণ্ডার উইকিপিডিয়া। তুমি চাইলে উইকিপিডিয়া দিয়ে যে কোনো ডকুমেন্ট নিয়ে তারপর তুমি রিসার্চ করতে পারবা, লিখতে পারবা, প্রকাশ করতে পারবা, কেউ তোমার ধরবে না। বুঝছো? এবার কতখানি পড়লাম আমরা, আর কতখানি আছে? এই তো শেষ প্রায়। এগুলো কিন্তু বাসায় রিডিং পড়তে হবে। আগের চ্যাপ্টারে রিডিং পড়ছি না বাসায়? নৈতিকতা এবং প্লেজারিজম। নৈতিকতা কি? নৈতিকতা দেখো, এই প্লেজার মানে কি? প্লেজার মানে মজা পাওয়া। তাহলে এই নৈতিকতার সাথে প্লেজার কথাটা কেন বলছে? আমরা এই যে খারাপ কাজ করি, যারা এই যে মনে করো খারাপ কাজ করে, অনলাইনে বাজে বাজে জিনিস দেখে, এটা কি একটা মজা পাওয়া যায় না, সাময়িক আনন্দ? কিন্তু তুমি জানো এই সাময়িক আনন্দের জন্য মানুষ নৈতিকতা ভুলে যায়। মানুষ কারো বোন, কারো মানে কোনো মেয়েরে কী করে, তার খারাপ ছবি দিয়ে দেয়, খারাপ ছবি বানায়। ঠিক আছে? অথবা কারো আইডি হ্যাক করে, অথবা কারো এই হলো না আইডি হ্যাক করে ফেলায়, আইডি হ্যাক করে তার ক্ষতি করে। এই ক্ষতি করে সেটা মজা পায়, কিন্তু সেই মজাটা আসলে কি তার নৈতিকতার বহির্ভূত না? হ্যাঁ, নৈতিকতা বহির্ভূত। এইটাকে বলা হয় হ্যাকিং। হ্যাকিং দুই ভাগে ভাগ করা হয়, একটা হোয়াইট হ্যাকার আর একটা ব্ল্যাক হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট সাদা টুপি, ব্ল্যাক হ্যাট কালো টুপি। এটা মানে কি, যে হ্যাক করে ওয়েবসাইটে ঢোকে কিন্তু কোনো ক্ষতি করে না, তাকে বলে কি হোয়াইট হ্যাট হ্যাকার। আর ব্ল্যাক হ্যাট হ্যাকার হচ্ছে যে ওয়েবসাইটে ঢোকে
এবং সেই ওয়েবসাইটের ক্ষতি করে এবং নষ্ট করে আসে, তাকে বলে ব্লাইট হ্যাট হ্যাকার। অনেক হ্যাকাররাই চাইলে অনেক ওয়েবসাইটের মধ্যে ঢুকতে পারে, কিন্তু ঢুককে সে কোনো ক্ষতি করে না, সে ওইখানে বসে শেখে, বুঝতে পারছি? তাকে বলে হোয়াইট হ্যাট হ্যাকার। আর যে ক্ষতি করে সে হলো কি, সে কি বলো, ব্ল্যাক হ্যাট হ্যাকার। 1983 সালে 19 বছরের একটা ছেলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক যোগাযোগ নিরাপত্তা ভেদ করে একটা ওয়েবসাইট হ্যাক করে ঢুকে গিয়েছিল, দেখছো? এই ঠিক আছে, কি করে ঢুকে গেছিল, তারপর তো তার ধরছে। এই হোয়াইট হ্যাট হ্যাকারটা করে কি জানো, মনে করো কোনো একটা সেলিব্রিটির পেজ হ্যাক হয়েছে, এই হোয়াইট হ্যাট হ্যাকার করে কি তার পেজটারে বাঁচায়, আর ওই যে হ্যাক করছে সে হলো ব্লাড হ্যাট হ্যাকার, বুঝতে পারছো? ওকে। আজকাল দেশে বিদেশে প্রায় সব গুরুত্বপূর্ণ পত্রিকা ইন্টারনেটে থাকে, অনলাইনে পাঠকেরা সরাসরি সেখানে কী করতে পারে, মন্তব্য করতে পারে। এই ইন্টারনেটে যেহেতু মত প্রকাশের স্বাধীনতা আছে, সুতরাং তুমি চাইলেই মানুষকে কী করতে পারবে না, তোমার উচিত না গালাগালি করা, ঠিক আছে? এবার ভাইরাস হচ্ছে কি, যে এমন এমন কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো তুমি ডাউনলোড করতে চাবা না, তুমি খালি ওর উপরে চাপ দেবা, ও অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তুমি দেখবো ভিডমেইট আছে না, তারপরে ওই যে স্ন্যাপটিউব, ওগুলো এমন এমন অ্যাড আসে, উপরে এরকম ক্রোস দেওয়া থাকে, তুমি ক্রোসে চাপ দিলে ও তোমার এমন একটা পেজে নিয়ে যায় যেখানে ডাউনলোড হয়ে যায়। ওইগুলো হলো ম্যালওয়্যার বা কি, ওগুলো কি ভাইরাস। ওগুলো যদি ফোনে ডাউনলোড করো তাহলে তোমার ফোন আর চলবে না, ফোন আর নিজের গতিতে চলবে, ও তোমার ফোনের ভিতর দিয়ে সব ডাটা চুরি করে নিয়ে যাবে, বুঝতে পারছি? এরকমের যেমন ছোটোখাটো যন্ত্রণা থেকে সেগুলো বড় বড় সমস্যা ঘটাতে পারে। যেমন মাইডুম ওর নামে একটা ভাইরাস ছিল, যেটা 2004 সালে 2.5 লক্ষ কম্পিউটারে আক্রান্ত করেছিল, বুঝছো? একদিনে 2.5 লক্ষ কম্পিউটার। 1999 সালে ম্যালিসা নামক একটা কম্পিউটার ভাইরাস এতই শক্তিশালী সাইবার জগৎকে আক্রমণ করেছিল যে মাইক্রোসফটের মতো বড় কোম্পানিকেও তাদের ইমেল সার্ভারকে বন্ধ রাখতে হয়েছিল। এই ম্যালিসা ভাইরাসের কারণে কি হয়, এই ভাইরাসের কারণে কি হয়, ভাইরাসের কারণে ওই ভিতরে ডাটা চুরি হয়ে যায়। মনে করো তোমার ব্যাংকে টাকা ছিল 10 লাখ, আমি তোমার অ্যাকাউন্টের মধ্যে একটা ভাইরাস ঢুকাই দিছি, ওই 10 লাখ টাকা এখন আমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে নিয়ে গেছি, তুমি কিচ্ছু করতে পারো নাই, বুঝতে পারছি? প্লেজারিজম কি, নিজের লেখায় অন্যের লেখায় কোনো কিছু ব্যবহার করতে পারা, পরিষ্কার করে ফেলা, তাকে অবদান স্বীকার করতে হয়। যেমন আমরা লেখাপড়া করি, আমরা ভালো লাগে না মাঝে মাঝে লেখাপড়া করতে, হ্যাঁ, তো শেখার মধ্যে একটা মজা আছে। তো এরকমের মানুষের ক্ষতি করার মধ্যেও কি আছে, একটা মজা আছে। তখন তারা করে কি, তারা মানুষের পড়াশোনা চুরি করে বা মানুষের লেখা চুরি করে। এই যে প্লেজারিজমের অভিযোগে যুক্তরাষ্ট্রের এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ফরিদ জাকারিয়াকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, কারণ সে অন্যের লেখা থেকে চুরি করে তারপর কী করেছিল, নিজের নামে চালিয়ে দিয়েছিল। অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় প্লেজারিজম, মনে থাকবে? অন্যের লেখাকে কী করা, নিজের নামে চালিয়ে দেওয়াকে কী বলে, প্লেজারিজম, মনে থাকবে? বর্তমানে তথ্য প্রযুক্তির কারণে এই প্লেজারিজম অনেক বেড়ে গেছে, অনেক ধরার কৌশল বেড়ে গেছে। কেমনে, এক লোক চ্যাটজিপিটি দিয়ে রিসার্চ পেপার লেখে, এখন চ্যাটজিপিটি নিজেই বের করতে পারে যে কে চুরি করে লেখছে আর কে আসল সত্যিকারে লেখছে, বুঝতে পারছি? তো চ্যাটজিপিটি জিগেলে তো বলবে না। কেন বলবে না? মানে যদি ধরেন যে ডুপ্লিকেট করছে, হ্যাঁ, তার নাম কি বললে যে হ্যার মোবাইলে হেরা বলবে না, কিন্তু বলবে যেটা ডুপ্লিকেট করা কি করার না, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ হচ্ছে এই পুরো চ্যাপ্টারটা পুরোটা রিডিং পড়া। এই যে বাড়িতে কম্পিউটার রাখার সবচেয়ে সুবিধাজনক জায়গা কোনটা, বসার ঘর, ঠিক আছে? শোবার ঘর না, পড়ার ঘর না, খাবারের ঘরে, ওটা বসার ঘর। অর্থাৎ সবাই সামনে বসে থাকবে আর তুমি সামনে বসে কম্পিউটার চালাবা, ঠিক আছে? কম্পিউটার আসক্ত একজন ব্যক্তি কী হইতে পারে, কম্পিউটার দক্ষ হইতে পারে না, জ্ঞান বিজ্ঞানে উন্নতি করতে পারে না, লেখাপড়ায় ভালো হতে পারে না, অসামাজিক হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা সত্য। আসক্ত হওয়া যাবে না, কোনো আসক্তি মানে খারাপ জিনিস, আসক্তি মানেই খারাপ, মনে থাকবে? ঠিক আছে, তাইলে ওকে, আল্লাহ হাফেজ।